রেলগাড়ি হুইসেল বাজিয়ে এগিয়ে চলেছে। ক্রমাগত ঝিকঝিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছে এই নিশতি রাতের বেলাতে। রেলগাড়িটা দুলে উঠছে মাঝে মাঝে, স্টিম ইঞ্জিনের ধোঁয়া উঠছে উপরের দিকে, কিন্তু এই ধোঁয়া ঠিক কোথায় মিলিয়ে যাচ্ছে তা বোঝার উপায় নেই। জন বার্কেটের হাতে একটা সংবাদপত্র। মন দিয়ে পড়ছেন তিনি কিছু একটা। লন্ডন শহরে নাকি নতুন এক উপদ্রব শুরু হয়েছে। মানুষ রোগে ভুগে মারা যাচ্ছে, তাও আবার অ্যামেনিয়া রোগ, কিংবা সহজ ভাষায় যাকে বলে রক্তশূন্যতা। অথচ অনেকের মুখে গুঞ্জন উঠেছে এটা অ্যামেবিয়া নয়, বরং কোনো এক রক্তপিপাসু পিশাচ মানুষের রক্ত পান করছে। অনেকের মৃতদেহ রাস্তায় অলিগলির মধ্যে পড়ে থাকতে দেখা যাচ্ছে। পুলিশ এসব বিষয়ে কিছুই করতে পারছে না, কারণ মৃতদের শরীরে এক বিন্দু রক্তের চিহ্নও নেই। মানুষ অ্যামেনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেলে পুলিশ তাতে কী করতে পারবে? বার্কেট নিজে ডাক্তার মানুষ, রক্তপিপাসু বলে কোনো কিছুর অস্তিত্ব আছে বলে সে মনে করে না। 1900 শতাব্দীর মাঝামাঝি এসেও তাকে কিনা রক্তপিপাসুর গল্পে বিশ্বাস করতে হবে। বার্কেট লন্ডন থেকে নিউ ক্যাসেলে ফিরেছে ডাক্তারি কাজ শেষ করে। ডাক্তারি কাজ চর্চার বিষয়। নতুন এক ধরনের চিকিৎসা পদ্ধতিতে অগ্রগতি করতে চলেছে মানব সমাজ। বার্কেট ব্রেস্ট ক্যান্সার বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে গবেষণা চালাচ্ছে। আজকে লন্ডনে রওনা দিয়েছে। তার গবেষণার রিপোর্ট লিডিয়ান সোসাইটির সামনে তুলে ধরবে। সেই সাথে বাড়িতে তার জন্য অপেক্ষা করছে তার স্ত্রী মার্গেট আর তার 4 বছরের মেয়ে ন্যান্সি। বার্কেট ন্যান্সির জন্য পুতুল আর বেশ কয়েকটি খেলনা কিনেছে। বার্কেটের কামরাতে সে পুরোপুরি একা। জানালা দিয়ে বাইরে তাকালো সে। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা গেল না। উদ্দাম গতিতে ছুটছে রেলগাড়ি। জানালা খোলা। রেলের গতিবেগের ফলে ফুরফুর করে বাতাস ঢুকে পড়ছে কামরার মধ্যে। ভীষণ ভালো লাগছে বার্কেটের। বাইরে তাকিয়ে দেখলো রেলগাড়ি এখন ঘন জঙ্গলের মতো একটা জায়গা দিয়ে এগিয়ে চলছে। তবে আশেপাশে গাছপালা নেই, বরং লম্বা লম্বা ঘাস। উচ্চতায় 9-10 ফুট তো হবেই। বার্কেটের মনে হলো হঠাৎ যেন রেলের গতি কমে যাচ্ছে। তারপর হঠাৎ একটা বেদম ঝাঁকুনি দিয়ে রেলগাড়ি থেমে গেল। বার্কেট কিছু বুঝে উঠতে পারল না। রেল কি কোনো স্টেশনে থামলো নাকি? এমন জায়গায় তো স্টেশন থাকার কথা নয়। কৌতূহল হলো বার্কেটের। নিজ কামরা হতে বেরিয়ে এলো। এত রাতে অন্য কোনো যাত্রী সজাগ আছে কি না তা দেখার জন্য বার্কেট তার পাশের কামরায় উকি দিল। দেখল কয়েকজন লোক ঘুমিয়ে আছে। নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। ডাক দিলে সহজে উঠবে বলে মনে হয় না। বার্কেট এগিয়ে গেল সামনের দিকে। রেলগাড়ি থেকে বেরিয়ে এলো দেখবার জন্য যে রেলগাড়ি কোনো স্টেশনে থেমেছে কিনা। কিন্তু না, এটা কোনো স্টেশন নয়, বরং আশেপাশে যতদূর চোখ যায় লম্বা লম্বা ঘাস ব্যতীত অন্য কিছু চোখে পড়ছে না। রেল থেমে গেছে মাঝপথে। এমন জায়গায় রেল থামতে যাবে কেন? তবে কি রেলের কোনো সমস্যা? আশেপাশে তাকিয়ে দেখল তার চারপাশে সম্পূর্ণ জনমানবহীন পরিবেশ তৈরি হয়েছে। এমন অন্ধকার রাতে ঠিক করে কিছু দেখাও যাচ্ছে না। ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে দূরে কোথাও। বার্কেট একটু এগিয়ে গেল। তখনই আচমকা কিছু একটা সামনে এসে পড়ল তার। লোকটার মুখ সাদা দাড়িতে ভরা, চেহারা দেখা মুশকিল। হাতে একটা লণ্ঠন। বার্কেটের মুখের উপরে লণ্ঠনের আলো ফেলে বার্কেটকে ভালো করে দেখার চেষ্টা করল লোকটি। লণ্ঠনের আলোয় বার্কেট লোকটার পোশাক দেখতে পেল। লোকটা বোধহয় টিকিট কালেক্টর। লোকটা তার দিকে ভুরু কুঁচকে বলল, এত রাতে রেলগাড়ি থেকে নামলেন কেন? আসলে দেখতে চেয়েছিলাম যে রেল কিসের জন্য থেমেছে। কোনো সমস্যা হয়েছে নাকি রেলের ইঞ্জিনে? তেমন কিছু না, ছোটখাটো সমস্যা, একটু পরেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, যতক্ষণ না রেল ঠিক হচ্ছে ততক্ষণ কি একটা সিগারেট খেতে পারি এখানে দাঁড়িয়ে? পারবেন, তবে রেল চলতে শুরু করার আগেই উঠে পড়বেন কিন্তু। তবুও রেল ছাড়ার আগে আমি 2বার ডাক দিব, ঠিক 2বার। না উঠতে পারলে আপনাকে ছেড়েই রেলগাড়ি চলতে শুরু করবে। বুঝতে পেরেছেন? তারপর সামনের দিকে হাঁটা ধরল, রেলের চালকের বগির দিকে। বার্কেট রেলের সাথে হেলান দিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল। সেখান থেকে একটা সিগারেট মুখে নিয়ে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালো। সিগারেটের একটা টান দিয়ে ধোঁয়া খানিকটা ভেতরে নিল। তারপর মুখ দিয়ে বলয়ের মতো করে উপরে ছাড়ল। সিগারেট খেতে খেতে বার্কেট আশেপাশে তাকালো, কিন্তু দেখার মতো কিছুই নেই।
এদিকে আকাশের চাঁদ যেন কোথাও হারিয়ে গেছে। লম্বা লম্বা ঘাস বাতাসে দুলছে, ঠিক যেন কোনো রমণী তার সামনে নৃত্য পরিবেশন করছে। বার্কেটের মনে হলো তার চোখে কিছু একটা আলো পড়ছে। আলোটা আসছে তার সামনে থেকে, লম্বা লম্বা ঘাসের ঝোপের মধ্য থেকে। ভীষণ হালকা সেই আলো এক জায়গা হতে অন্য জায়গায় চলাচল করছে। বার্কেটের কৌতূহল হলো, কোটের পকেট থেকে টর্চ লাইট বের করলো, কিন্তু টর্চ জ্বালালো না। আলো অনুসরণ করে এগিয়ে চলতে শুরু করলো। সেই আলো এক জায়গায় স্থির নেই, একে বেঁকে কোথাও চলেছে। বার্কেট আলোর পেছনে অনুসরণ করে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল বেশ খানিকটা দূরে। একটু পরে আলো কোথায় যেন হারিয়ে গেল। চারপাশে এখন শুধুই অন্ধকার। বার্কেট বিরক্তের শ্বাস ফেলল। আলো অনুসরণ করতে করতে অনেক দূরে চলে এসেছে। পেছনে ফিরে আবার এগিয়ে চলল। একটা সময় সে বুঝতে পারল যে সে পথ হারিয়েছে। মনে হচ্ছে একই জায়গায় বারবার হাঁটছে, এ যেন এক গোলক ধাঁধা। বার্কেটের ভয় পেতে শুরু করলো। সে এই লম্বা ঘাসের জঙ্গলের মধ্য দিয়ে পথ চিনতে পারছে না। ঘাসগুলোর উচ্চতা এতই বেশি যে বার্কেট লাফ দিয়েও দেখতে পারছে না সে কোথায় আছে। সে টর্চ লাইট জ্বালালো, তারপর একটা পথ ধরে সোজা এগোতে থাকবে বলে মন স্থির করলো। কিন্তু পরক্ষণেই বাঁধল বিপত্তি। যতটাই এগিয়ে চলছে মনে হচ্ছে আরো গভীরে হারিয়ে যাচ্ছে। হঠাৎই একটা শব্দ শুনতে পেল সে। ভীষণ অদ্ভুত সেই শব্দ, যেন কোনো প্রাণী শব্দ করছে। বার্কেট বুঝতে পারল না কিসের শব্দ। কিছুটা এগোতেই মনে হলো শব্দটা আরো জোরালো হচ্ছে। ঘাসের আড়ালে সে দেখতে পেল একটা সাদা প্রাণীকে, অনেকটা মানুষের মতোই নুয়ে আছে। এই অন্ধকারের মধ্যে টর্চের আলোতে প্রাণীটিকে বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। বার্কেট আর এগোবার সাহস পেল না। টর্চ লাইট বন্ধ হয়ে গেল আপনা আপনি। প্রাণীটা কোনো কিছু খাচ্ছে। হঠাৎই প্রাণীটা তাদেরকে ঘুরে তাকালো। তাকে দেখতে পেয়েছে কিনা বার্কেট তা জানে না, তবে সে প্রাণীটিকে সে ঠিকই দেখতে পাচ্ছে। এমন একটা কিছু না দেখতে পারলে বোধহয় ভালোই হতো। বার্কেটের হাত থেকে টর্চটা পড়ে গেল। প্রাণীটির বর্ণনা দেওয়ার মতো কিছু নেই। প্রাণীটির কোনো চেহারা দেখা যাচ্ছে না, তবে মুখের অংশে রক্ত লেগে আছে, টাটকা রক্ত, যেন সদ্য কিছু খেয়েছে। বার্কেট ভয়ে কিছুটা পিছিয়ে গেল, হোঁচট খেলো কিছু একটার সাথে। পেছনে ঘুরে তাকিয়ে দেখলো একই রকম দেখতে আরেকটা প্রাণী, তার কোনো চেহারা নেই। তবুও সে গর্জে উঠল। এমন তীব্র সেই গর্জন যে বার্কেটের কান ব্যথা করে উঠল। সে কান চেপে ধরল। তরল কিছু একটা তার কান দিয়ে গড়িয়ে পড়ছে। বার্কেট বুঝতে পারছে তার কান দিয়ে রক্ত বের হচ্ছে। প্রাণীটি তার দিকে এগিয়ে আসতে লাগলো। বার্কেট দিক বিদিক না দেখে দৌড়াতে লাগলো। পেছনে খসখস শব্দ। ঘাস ভেদ করে পিছু নিয়েছে প্রাণীটি। তবে বার্কেটে অনুভূতি হচ্ছে আরো কয়েকটা প্রাণী হাতে পায়ে ভর দিয়ে তাকে তাড়া করছে। ডান দিক হতে কিছু একটা তার উপর ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু তার আগেই বার্কেট মাথা নিচু করে ফেলল। লম্বা লম্বা ঘাসের মধ্য থেকে তার পিছু নিয়েছে সাদা প্রাণীগুলো, যাদের কোনো চেহারা নেই, পুরোটাই মসৃণ। প্রাণীগুলো একসাথে গর্জে ওঠার ফলে বার্কেটের মাথা ব্যথা করতে শুরু করেছে। তার মনে হচ্ছে সে অনন্তকাল ধরে ঘাসগুলোর মধ্য দিয়ে দৌড়ে যাচ্ছে। প্রাণীগুলো তাকে ছাড়ছে না। এই জঙ্গলের মধ্যেই সে মারা যাবে। যখনই বার্কেট মনে করছিল এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো পথ নেই, তখনই সে পা ফসকে একটা গর্তের মধ্যে পড়ে গেল। তার চশমাটাও পড়ে গেল। এই অন্ধকারের মধ্যে কোনো কিছু দেখার উপায় নেই। মাটির উপর হাতড়াতে লাগলো চশমা পাবার আশায়। মাটিটা কেমন যেন ভেজা ভেজা মনে হলো, সেই সাথে পচা গন্ধ। অবশেষে চশমা পেয়ে গেল হাতের কাছে। চশমাটা পরে দেখলো একটা স্তূপের মধ্যে পড়ে আছে সে। মাটি ভেজা হওয়ার কারণ মাটি রক্তে ভেসে গেছে। পাশে তাকিয়ে দেখলো মরা মানুষগুলোর দেহ দিয়ে ঢিবির মতো বানানো হয়েছে। পচা গন্ধটা সেখান থেকেই আসছে। রক্তাক্ত নারী ভুঁড়ি, যকৃত, হৃৎপিণ্ড সহ মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেখানে যত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো মতে উঠে দাঁড়ালো বার্কেট। উঠতে গিয়ে লক্ষ্য করলো তার পায়ে নিচে কিছু একটা থেতলে গেছে। পা সরিয়ে নিল সেখান থেকে। পায়ের কাছে থাকা অর্ধ খাওয়া মানব খুলি থেকে বেরিয়ে আসা চোখের উপরে পা দিয়েছে সে।
বার্কেট একজন সার্জন। নিজের ডাক্তারি জীবনে সেও বহু মৃতদেহ কেটেছে, তা নিয়ে পরীক্ষাও করেছে সেসব মানুষের চিকিৎসার জন্য। কিন্তু এমন একটা মুহূর্তে এমন সব জিনিস চোখের সামনে দেখে তার হৃদস্পন্দন দ্রুত ওঠানামা করতে লাগলো। এ কোথায় এসে পড়েছে সে? হঠাৎ পায়ের নিচে হালকা টান অনুভব করলো সে। টাল সামলাতে না পেরে আবারও বসে পড়ল মাটিতে। অর্ধ খাওয়া মানবখুলির অংশ তার পশ্চাৎদেশে ভীষণ জোরালোভাবে আঘাত করলো। মাটি ফেরে বেরিয়ে এলো সেই রকম দেখতে প্রাণী। কিন্তু এবার প্রাণীটির মুখ দেখা যাচ্ছে। বলতে গেলে মসৃণ মুখে গোলাকারভাবে কতগুলো ধারালো দাঁত বেরিয়ে আসছে। সেই ধারালো দাঁতগুলো এগিয়ে আসছে তার পা লক্ষ্য করে। একটা অর্ধ খাওয়া হাতের একটা অংশ পড়ে আছে তার পাশে। সেটা তুলেই প্রাণীটির মুখে আঘাত করলো সে। তবে প্রাণীটি তার পা ছাড়ল না। বার্কেট আরও কয়েকবার আঘাত করলো ক্রমাগত। প্রাণীটির হাত থেকে তার পা একটু আলগা হতেই বার্কেট নিজেকে কোনোরকম ছাড়িয়ে উঠতে লাগলো স্তূপের উপরের দিকে। কাদা মাটি আর রক্তে ভেসে যাওয়া স্তূপ থেকে উপরে এসেই শুনতে পেল রেলগাড়ির হুইসেলের শব্দ। রেলগাড়ি বোধহয় চলতে শুরু করবে। বার্কেট তাড়াতাড়ি ছুটতে লাগলো সেদিকে। ঘাসের জঙ্গলের মধ্যে পুনরায় প্রবেশ করলো সে। তবে এবার সে নিশ্চিত যে সে এবার সঠিক পথেই এগোচ্ছে। হুইসেলের শব্দ ভীষণ জোরালো। সামনের দিক থেকে আসছে সেই শব্দ। পেছনে এখনও তাড়া করছে সাদা সাদা সেই প্রাণীগুলো। একটা সময় সে লম্বা লম্বা ঘাসের জঙ্গলের মধ্য থেকে বেরিয়ে এলো। ততক্ষণে রেল চলতে শুরু করেছে। বার্কেট রেলের দিকে দৌড়াতে গিয়ে রেল লাইনের সাথে পা বেঁধে পড়ে গেল। তখনই একটি প্রাণী ঝাঁপিয়ে পড়ল তার উপরে। বার্কেট চোখ বুজে ফেলল। ঠিক তখনই প্রাণীটি দ্রুত তার উপর থেকে সরে পড়ল। বার্কেট দেখতে পেল সেই কালেক্টর লোকটিকে। লোকটির এক হাতে একটা মশাল। মশাল দিয়ে লোকটি প্রাণীগুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে, আর তাতে কাজও হচ্ছে। প্রাণীগুলো যেন ভয় পেয়ে আর এগোচ্ছে না। লোকটা বলল, দ্রুত রেলগাড়ির দিকে দৌড় দাও। লোকটা প্রাণীগুলোর দিকে মশাল ছুঁড়ে মারল। তারপর বার্কেট আর লোকটা দ্রুত দৌড় দিল রেলগাড়ির দিকে। রেল ততক্ষণে বেশ খানিকটা দূরে এগিয়ে গেছে। সেদিকে দৌড়ে কোনো রকমে উঠে পড়ল তাতে। দুজনেই তাকিয়ে আছে সাদা সাদা প্রাণীগুলোর দিকে। মসৃণ তাদের মুখ, যাতে কোনো চেহারা নেই, কিন্তু যে কোনো সময় গোলাকারভাবে বেরিয়ে আসে ভয়ঙ্কর ধারালো দাঁত। লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, ভয় নেই, ওরা আর আমাদের পিছু নেবে না। আচ্ছা, ওগুলো কি ছিল? ওগুলো কি তা সঠিক বলতে পারবো না, তবে এটুকুই জানি ওরা একসময় তোমার আমার মতোই মানুষ ছিল। তারপর পেছনের দিকে বেশ দূরে প্রায় নিভে যাওয়া মশালের আলোটা দিকে তাকিয়ে বলল, এমনটা কেন হয় তা সঠিকভাবে বলতে পারবো না, তবে প্রতিবারই ঠিক এই জায়গা দিয়ে যাওয়ার সময় রেলের ইঞ্জিন হঠাৎ কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে যায়, আর রেলগাড়ি ঠিক একই জায়গায় গিয়ে থেমে পড়ে। দূরে পড়ে থাকা মশাল পুরোপুরি নিভে গেছে। বার্কেট আর লোকটা দেখতে পেল লম্বা লম্বা ঘাসের জঙ্গলের মধ্যে কেমন যেন আলোকিত হয়ে উঠছে। তারা যেন অন্ধকারের অবতার। অন্য সময় হলে হয়তো এমন একটা দৃশ্য দেখতে সত্যিই ভীষণ ভালো লাগতো, কিন্তু আজ তা দেখে শরীর যেন শিউরে উঠছে। রেলগাড়ি হুইসেল বাজিয়ে এগিয়ে চলছে। ক্রমাগত ঝিকঝিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সেই নিশুতি রাতের বেলাতে রেলগাড়ি দুলে উঠছে মাঝে মাঝে। কবিগুরু রবীন্দ্রনাথের হাতে একটা দৈনিক পত্রিকা। মন দিয়ে পড়ছেন কিছু একটা। একজন বিশিষ্ট বিজ্ঞানী সম্পর্কে বেশ কিছু লেখালেখি করা হয়েছে। একইভাবে কয়েক বছর আগে তার নোবেল পুরস্কার পাওয়ার খবর ছাপা হয়েছিল এমনই কোনো পত্রিকায়। তিনি বার্লিন যাচ্ছেন সে বিশিষ্ট বিজ্ঞানীর সাথে দেখা করতে, তাও আবার এই রাতের বেলায়। রবীন্দ্রনাথ কামরাতে পুরোপুরি একা। তিনি জানলা দিয়ে বাইরে তাকালেন। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। উদ্দাম গতিতে চলছে রেলগাড়ি। জানালা খোলা রয়েছে। ফুরফুরে বাতাস ভীষণ ভালো লাগছে তার। বাইরে তাকিয়ে তিনি দেখলেন রেলগাড়ি ঘন জঙ্গলের মতো একটা জায়গা দিয়ে এগিয়ে চলছে। তবে তার আশেপাশে কোনো গাছপালা নেই, বরং লম্বা লম্বা ঘাস। উচ্চতায় 9-10 ফুট তো হবেই। রবীন্দ্রনাথের মনে হলো রেলের গতি যেন কমে যাচ্ছে। তারপর হঠাৎ একটা বেদম ঝাঁকুনি খেয়ে রেলগাড়িটা থেমে গেল।
Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn, you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.